3,548.19 কোটি টাকা হতো যে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। যে কথা বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে বা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে কথা বলছেন, গতকাল পরশু আমাদের রাজ্যে ছিলেন উনি, এখানেও ভাষণে যেটা বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা উন্নয়ন। আজকের বাজেটের পর যে কথা ওনারা বক্তৃতাতে বলছেন সেই কথার প্রতিফলন আজকে বাজেটে সংখ্যালঘু এবং মাদ্রাসা দপ্তরের উন্নয়নের ক্ষেত্রে দেখা যায়নি। বিশ্বজিৎ বাবু, আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন, যে 1 অক্টোবর এর মধ্যে কি কোনো টুইস্ট? কারণ 1 জানুয়ারি থেকে যদি নতুন পে কমিশন চালু হয় তাহলে 3 মাসের মাত্র এফেক্ট পাওয়া যাবে, এবং তার মধ্যে আবার নতুন ডিএ কে আপ টু ডেট করতে হবে, এর মধ্যে আবার কেন্দ্রীয় সরকারের ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে। এটাকে কিভাবে দেখছেন? একদমই তাই। আজকে রাজ্য সরকারের নিশ্চয়ই রাজ্য সরকার ঘোষণা করেছেন, কিন্তু সব থেকে ভালো হতো যদি 1 জুলাই থেকে করতেন। তা কর্মচারীদের প্রত্যাশাই ছিল যে বোধহয় 1 জুলাই থেকে আমাদের কাছে কার্যকরী হবে। নমস্কার, কবির কথা বলছি। দেখুন, আজকের থাম্বনেল দেখে বা গোটা কন্টেন্ট দেখে আপনি যদি কনফিউজ হন তাহলে দোষ আমাকে দেবেন না, দোষ দিন ভালো তৃণমূলকে। ভালো তৃণমূল। আচ্ছা, আপনাদের মনে পড়ছে বাস্তিল দুর্গর দখল নিল ফরাসি বিদ্রোহী জনতা, অথবা জার রাশিয়ার দখল নিল বলশেভিকরা? ঠিক সেরকম তৃণমূলের দখল নিয়ে নিল বিদ্রোহী তৃণমূল বা ভালো তৃণমূল। এখন আবার অরূপ বিশ্বাস, মানে ওই মেসির ছোটোবেলার বন্ধু আর কি, অরূপ বিশ্বাস, বিশ্বকাপ চলছে, তো অরূপবাবু আবার বললেন যে আমি তিনবার 1, 2, 3 বললেন আমি তৃণমূলেই আছি, আমি মমতাদির সঙ্গে আছি। কিন্তু কার্যক্ষেত্রে আবার ছিলেন নভোটেলে, জানেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদ্রোহ করছিলেন। বিদ্রোহ করতে গিয়ে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলে বিদ্রোহ করতে গিয়ে এখন আবার বলছেন, যদিও সেটা দলের অভ্যন্তরীণ বিষয়, দলেই বলবো, কেন জানি না বাইরে বলে ফেলেছেন, যাই হোক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অরূপ রায়, হাওড়া মধ্যর বিধায়ক অরূপ রায়, তিনি চেয়ারম্যান। সেই তৃণমূল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় আর চেয়ারম্যান নন, কেননা তাদের দলের সংগঠনের যে ধারা, তার 20 নম্বর ধারায় বলা আছে যে 3 বছর পর পর জাতীয় কর্মসমিতির বৈঠক করতে হবে। তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকে 2022-এর পরে আর বৈঠক হয়নি, তাই নতুন কমিটি তৈরি করা হয়েছে, যার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় নন। আপনি এবার কনফিউজ হচ্ছেন, সম্ভবত ডিএর মেঘ কি কাটলো রাজ্য সরকার, কি কল্পতরু রাজ্য সরকার আজকে? অন্তত প্রাথমিকভাবে, আমি অর্থনীতিবিদ নই, যে ঘোষণাগুলি করেছেন, যে প্রকল্পগুলির ঘোষণা করেছেন, সেগুলো যদি বাস্তবায়িত হয়, আমি এক্ষুনি তাদের কোনো কড়া সমালোচনায় অবশ্যই যাব না। অনেক বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, সেই নিয়ে আমি কোনো অর্থনীতিবিদ বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা অবশ্যই আপনাদেরকে শোনাবো। প্রাথমিকভাবে ডিএর বিষয়টা সর্বাধিক আলোচিত বিষয়। ডিএর মেঘ কি কেটেও কাটলো না কিছুটা? কারণ 1 অক্টোবর কেন, এই নিয়ে কিন্তু ইতিউতি প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম রাজ্য কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত মজুমদারের সঙ্গে, তিনি কি জানালেন আপনারা অবশ্যই সবটা শুনবেন। এবং রাজ্য সরকারের আজকে যে বাজেট, সেই বাজেট এই যুবকদের জন্য যে একটা থ্রেশহোল্ড করা হলো বেকার যুবকদের জন্য, এই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখছেন? বা আরও নানাবিধ, আমি বাজেট নিয়ে আজকে, আপনারা প্রত্যেকেই কম বেশি দেখে ফেলেছেন, যারা ইউটিউবে এসে আমার কন্টেন্ট দেখছেন, তারা আমার কাছ থেকে বাজেটের বিষয় শোনার জন্য অপেক্ষায় নেই, আমি জানি। তাই আমি বাজেট নিয়ে আজকে কোনো বিস্তারিত ব্যাখ্যায় যাব না। আমি সময় দিতে চাই, দেখতে চাই সরকার আদৌ যা যা প্রকল্প ঘোষণা করেছেন কিভাবে সেগুলো বাস্তবায়িত করেন, আদৌ বাস্তবায়িত হয় কি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার সাসপেন্ড করে ফেলেছে ভালো তৃণমূলরা। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কাকে যে বিশ্বাস করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আবার নাকি 28 বছর পর কংগ্রেসে ফিরে যাচ্ছিলেন, তিনি আবার সহসভাপতি। ফিরহাদ হাকিম আবার কংগ্রেসের সহসভাপতি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম একটা শোনা যাচ্ছিল, যদিও সেটা হলো না। পরে কী হবে জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি কোথায় যাবেন জানি না। আবার কেমন গোল গোল করে ঘুরছি দেখুন, মানে এই যে ব্রিজটা তৈরি করে দিচ্ছে, এই ব্রিজ তৈরি করে দেওয়া এই বিষয়গুলোর মধ্যে এর কাণ্ডারি কে? একটু ভেবে বলুন তো, এর কাণ্ডারি কে? এই যে ব্রিজটা তৈরি হচ্ছে, ব্রিজের এই যে সেতু বন্ধটা হচ্ছে, এই সেতুটা বন্ধ
সেতু বন্ধনটা করছে কে? একটু ভেবে বলবেন তো। আমি আপনাদের কাছ থেকে আপনাদের মতামত জানতে চাই। তৃণমূলের যে অংশটা ভালো তাদের বিরুদ্ধেও দুর্নীতির অন্ত নেই। ফিরহাদ হাকিম পিএসসির চেয়ারম্যান হয়েছেন। আজকে ভালো তৃণমূলের অর্থাৎ ঋতব্রত তৃণমূলের সহসভাপতি হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সহসভাপতি হতেও হলেন না। এই যে এত অসংখ্য সহসভাপতি। এবং আরেকটা বিষয়, বাজেট বাজেট নিয়ে তো বিরোধী পক্ষের সরকার বিরোধী পক্ষের তো অবশ্যই বক্তব্য গঠনমূলক সমালোচনা থাকাটাই স্বাভাবিক। এই যে মূল বিরোধী দল, এই যে পরিষদীয় তৃণমূল বা ভালো তৃণমূল বা ঋতব্রত তৃণমূল, এরা বাজেট নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। হওয়ার পরেই, অধিবেশন হওয়ার পরেই নভোটেলে চলে গিয়ে তারা তাদের মতো করে বৈঠক করেছেন। সিপিআইএমের একজন মাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা, তিনি বাজেট নিয়ে কী বলেছেন সেটাও আপনারা প্রতিবেদনে দেখবেন। সঙ্গে থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেল। বিশ্বজিৎ বাবু, অবশেষে ডিএর খরা কাটলো। আপনারা 20% ডিএ, 18%-এর উপর অতিরিক্ত 20% ডিএ আপনারা পাবেন, যদিও 1 অক্টোবর থেকে চালু হবে। কিভাবে দেখছেন? দেখুন, খরা কাটলো বললেন ঠিকই, যে দীর্ঘ 1.5 বছর বাদে গিয়ে কর্মচারীদের একটু বর্ধিত হারে ডিএ পাবেন। কিন্তু এই ডিএ 38% ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়েছেন 1 জুলাই 2022 থেকে। তাহলে 22-এরটা 26-এর অক্টোবরে গিয়ে আমরা পাচ্ছি। পরে খরা নিশ্চয়ই কাটলো, কিন্তু জলের পান কি রইল? তারপরে 22% বকেয়া থাকছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন 1 জানুয়ারি থেকে পে কমিশন কার্যকরী হবে। তাহলে পে কমিশন কার্যকরী করতে গেলে তো ডিএটা ক্লিয়ার করতে হয়। হাতে থাকে নভেম্বর ডিসেম্বর। তার পূর্বে 4%-এর আদেশ মানে ঘোষণা হয়েছিল বাজেটে, কিন্তু সেটা তার আদেশনামা প্রকাশিত হয়নি পূর্বের সরকারে। তাহলেও বলবো, নিঃসন্দেহে নিশ্চয়ই কর্মচারীদের এখন যেভাবে প্রত্যাশা ছিল বা দীর্ঘদিন ধরে না পাওয়ার মধ্যে দিয়ে যা পেয়েছেন তাই নিয়ে কর্মচারীরা হয়তো সন্তুষ্ট, কিন্তু এআইসিপিআই অনুযায়ী যাতে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেতা, তিনি বলেছিলেন কর্মচারীদের এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পাওয়ার ন্যায্য অধিকার, এবং সুপ্রিম কোর্টও সে নির্দেশ দিয়েছে। ফলে আজকে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা কার্যকরী হলো কিনা সেটা এখনো পরিষ্কার নয়। ফলে আগামী দিনে যাতে এআইসিপিআইকে মান্যতা দেওয়া হয়, নিশ্চয়ই সরকার সেই সদর্থক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন। বিশ্বজিৎ বাবু, আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন, যে 1 অক্টোবর এর মধ্যে কি কোনো টুইস্ট? কারণ 1 জানুয়ারি থেকে যদি নতুন পে কমিশন চালু হয় তাহলে 3 মাসের মাত্র এফেক্ট পাওয়া যাবে, এবং তার মধ্যে আবার নতুন ডিএ কে আপ টু ডেট করতে হবে। এর মধ্যে আবার কেন্দ্রীয় সরকারের ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে। এটাকে কিভাবে দেখছেন? একদমই তাই। আজকে রাজ্য সরকারের, নিশ্চয়ই রাজ্য সরকার ঘোষণা করেছেন, কিন্তু সব থেকে ভালো হতো যদি 1 জুলাই থেকে করতেন। তা কর্মচারীদের প্রত্যাশাই ছিল যে বোধহয় 1 জুলাই থেকে আমাদের কাছে কার্যকরী হবে, কিন্তু সেটা তারা অক্টোবরে নিয়ে গেলেন। ফলে কার্যত 2 মাসের এফেক্ট তারা পাবেন। এর মধ্যে দিয়ে এই সময় দাঁড়িয়ে যে বেতনের ক্ষয়, তার একটা খুব সুরাহা হবে বলে আমাদের মনে হচ্ছে না। আপনারা কি এই নিয়ে সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনায় যাবেন? দেখুন, আলাপ আলোচনা সবসময় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, আমাদের যে টেরিটান অধিকার, সেই অধিকারের ভিত্তিতেই আমরা আলাপ আলোচনার মধ্যে নেই তার সমাধান করতে চাই। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা গঠনের পর তারা আলোচনা করেছেন 4টে সংগঠনের সাথে, সেখানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটিকে ডাকা হয়নি, যৌথ মঞ্চকে ডাকা হয়নি। ফলে আমরা আমাদের আলোচনার দরজা সবসময় খুলে রেখেছি, এবং আমরা সরকার আলোচনার মাধ্যমে কর্মচারীদের সমস্যা মিটুক, এটা অবশ্যই আমাদের কাছে কাম্য। আজকে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে, কিন্তু বিপুল অংশে চুক্তির কর্মচারী প্রশাসনের উপর অবস্থান করছে। তাদের নিয়মিতকরণের কোনো উদ্যোগ বা তাদের জন্য তাদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে এখন অবধি কোনো সিদ্ধান্ত হয়েছে বলে জানতে পারিনি। কর্মচারী নিয়োগের কথা বলেছেন, 1 লক্ষ শূন্য পদে নিয়োগ আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেক্ষেত্রে কি স্বাগত জানাবেন? দেখুন, অবশ্যই নিশ্চয়ই নিয়োগ হোক, স্বচ্ছভাবে নিয়োগ হোক, এবং পিএসসির মাধ্যমে যাতে নিয়োগটা হয়। পাবলিক সার্ভিস কমিশন তার যে অটোনমাস ক্যারেক্টার, সেটাকে যেন সরকার মান্যতা দেয়। অতীতের সরকার সেই পিএসসিকে অর্থ দপ্তরের অধীন নিয়ে চলে গেছেন, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট বোর্ড গঠন করার মধ্যে দিয়ে সেখানে চরম দুর্নীতি হয়েছে, যেগুলো আজকে প্রকাশ্যে আসছে। ফলে স্বচ্ছতার সাথে যোগ্যতার নিরিখে দাঁড়িয়ে পিএসসির
যে সংস্থা তাকে ব্যবহার করেই যাতে নিয়োগ হয়, এই দাবি আমরা সরকারের কাছে রাখবো। প্রাক্তন সরকারের সঙ্গে বর্তমান সরকারের কোনো দৃষ্টিভঙ্গিগত কোনো ফারাক দেখছেন? দেখুন, অতীতের সরকার কর্মচারীদের উপর নানানভাবে আক্রমণ নামিয়েছে। নীতি বহির্ভূতভাবে বদলি করা থেকে কোনো কথা বলা যাবে না, আলোচনা করা যাবে না, গণতান্ত্রিক যে অধিকার কর্মচারীদের তার উপর আক্রমণ নামিয়েছেন। এই সরকার নির্বাচনের পরেই তারা ঘোষণা করেছিলেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক বাতাবরণ সেখানে সুরক্ষিত থাকবে। আমরাও আশাবাদী ছিলাম, কিন্তু 19শে মে মুখ্য সচিব যে আদেশনামা জারি করলেন তার মধ্যে দিয়ে সরকারি কর্মচারীদের যে ডিউটিস, রাইটস অ্যান্ড অব্লিগেশনের যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছিল 80 সালে বামফ্রন্ট সরকার দিয়েছিলেন, সেই অধিকারের উপর পুনরায় আক্রমণ নামানো হলো। কর্মচারীরা কোথাও মুখ খুলতে পারবেন না, সোশ্যাল মিডিয়াতে না, কোনো ধরনের কোনো বিষয় নিয়ে কর্মচারীরা প্রশাসনিক বিষয় নিয়ে আলাপচারিতা করতে পারবেন না, প্রেস, মিডিয়া, রেডিও কোথাও কোনো বক্তব্য রাখতে পারবেন না। এটা আমরা মনে করি বাক স্বাধীনতার উপর আক্রমণ, বাক স্বাধীনতার উপর আক্রমণ। ফলে সেখানে দাঁড়িয়ে আমরা আশা করব সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাকে কার্যকরী করবেন এবং অবিলম্বে এই আদেশনামা প্রত্যাহার করবেন। বিশেষ আমার শেষ প্রশ্ন, স্মার্ট মিটার বাধ্যবাধকতার জায়গায় চলে এলো, যদিও বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী সম্পূর্ণ অন্য কথা বলতেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে ক্যাবিনেট বলল যে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। কি বলবেন? শুধু সরকারি কর্মচারী না, সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, বেতনভুক্ত, এমনকি কন্ট্রাকচুয়াল কর্মচারীরা পর্যন্ত যারা ওয়েজেস পান, মিনিমাম বেতন পান, মাস গেলে হয়তো 5-7 হাজার টাকা বেতন পান, তাদের ক্ষেত্রেও স্মার্ট মিটার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আমরা বলছি রাজ্যবাসী থেকে কর্মচারীদের বিচ্ছিন্ন করা যায় না। আর কর্মচারী কোন মিটার বসাবেন না বিষয়বেন সে সমাজেরও একটা অংশ। সেখানে দাঁড়িয়ে সরকার এভাবে ফোর্স করতে পারেন না। তার বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদপত্র প্রেরণ করেছি সরকারের কাছে। আমরা আইনি পথ গ্রহণ করছি। ইতিমধ্যে হাইকোর্টে এই বিষয় নিয়ে মামলা করা হয়েছে যে কর্মচারীদের এটা ম্যান্ডেটরি করা যায় না এই বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বিষয়টি 1, 2, 3 করে কোনো পয়েন্ট বাজেটে আলাদাভাবে কিছু বলা হয়নি। তারপরে যেটা হচ্ছে যে সংখ্যালঘু দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে গত 2025 এবং 26 সালের 25 সালের যে বরাদ্দ ছিল সেটা হচ্ছে যে 5,713.61 কোটি টাকা। এবারে বরাদ্দ 2,165.42 কোটি টাকা। একেবারে ঝট করে এই দপ্তরের 3,548.19 কোটি টাকা হতো যে বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। যে কথা বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে বা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে কথা বলছেন, গতকাল পরশু আমাদের রাজ্যে ছিলেন উনি, এখানেও ভাষণে যেটা বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা উন্নয়ন। আজকের বাজেটের পর যে কথা ওনারা বক্তৃতাতে বলছেন সেই কথার প্রতিফলন আজকে বাজেটে সংখ্যালঘু এবং মাদ্রাসা দপ্তরের উন্নয়নের ক্ষেত্রে দেখা যায়নি। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ এই সময়কালে দাঁড়িয়ে, যেটা হচ্ছে যে নদী ভাঙন নিয়ে যে বরাদ্দ করা হয়েছে মুর্শিদাবাদ এবং মালদার নদী ভাঙন, সেই বরাদ্দ এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এই বাজেটে হচ্ছে যে দেখানো হয়নি এবং যা বরাদ্দ করা হয়েছে তা খুবই সামান্য পরিমাণে। আর যেটা হচ্ছে যে সবচাইতে এখন পৃথিবীতে আলোচিত বিষয় এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও, যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই পৃথিবীকে বাঁচাতে এখন সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আর 5টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে তা হচ্ছে পরিবেশ। সেই পরিবেশ রক্ষার ক্ষেত্রে বা পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে এই সরকার যা বরাদ্দ করেছে আমার মনে হয় এই সময়ের চাহিদা অনুযায়ী সেটা খুবই নগণ্য। এইটা হচ্ছে যে আমি মোটামুটি যেগুলো আমার
পড়েছে, আরও আমাকে স্টাডি করতে হবে। আগামী দিন 24 এবং 25 তারিখে আমাদের বাজেটের উপরে আলোচনা আছে, সেখানে আমি বলবো। তবে আরও একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে টোটাল বাজেটে কোথাও পশ্চিমবঙ্গে স্বনির্ভর অর্থনীতি বা আয়ের ক্ষেত্রে, আয় বাড়ানোর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এই বাজেটের মধ্যে আপাতত আমি দেখতে পাই, যার ফলে সবটাই হয়েছে একটা জনমোহিনী কল্পতরু মুখোশের মধ্যে দাঁড়িয়ে একটা কি বলে এটাকে, সারশূন্য বাজেট। প্রাথমিকভাবে আমার হচ্ছে যে বাজেট নিয়ে আজকে এই প্রতিক্রিয়া আমি জানালাম। বাকি আপনারা যা প্রশ্ন করবেন সেই প্রশ্নে সেইভাবে আমি উত্তর দেব। হ্যাঁ, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ভালো প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক নিয়ে এত কথা বলার পরও এই যে টোটাল বাজেটের উপর দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসে কোথায় কর্মসংস্থান পাবে তারও কোনো দিশা এই বাজেটে নেই। কিছু আয়ুষ্মান কার্ডের কথা বলা হয়েছে, যা দিয়ে চিকিৎসা পাবে বিভিন্ন জায়গাতে, কিন্তু তাদের যে আমাদের রাজ্যে কর্মসংস্থান হবে কোথায় তারা ফিরে এসে, সেই ব্যাপারে কোনো হচ্ছে যে আলোচনা এই বাজেটে নেই। হ্যাঁ, কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে হচ্ছে যে এই যে এসসি টিচার, তারপরে অনেকগুলো শিক্ষাক্ষেত্রে কেস চলছে সেই ব্যাপারে, তারপরে আমাদের অনেকগুলো টেট পরীক্ষার্থী যারা এই সময়কালে অনেক কেসে ঝুলে আছে, সেই সব বিষয়ে কোনো স্পষ্ট বার্তা এই বাজেটে শিক্ষাক্ষেত্রের কোথাও উল্লেখ নেই। দেখুন, আসলে বাজেট মানে তো আমরা সবাই জানি যে এটা একটা পরিকল্পনা। তো সবটা এখনই যেটা ঘোষণা করা হয়েছে, আমি তো বললাম যে ঘোষণা শুনে মনে হবে কল্পতরু, আসলে এটার 1 বছর পরগান আবার পরে পর্যালোচনা বোঝা যাবে যে এই ঘোষণার সাথে কতটা কার্যকরী হচ্ছে বা কতটা হচ্ছে যে বাস্তবায়িত হচ্ছে, তার উপরে এই কথা বলা যাবে। আজকের বাজেটের পর এখনই এক কথায় বলা যাবে না যে এটা শিল্প অভিমুখী বাজেট। আইন আনবে, আইন রাজ্যপালের কাছে গিয়েছে, আনুক, আগে বিধানসভায় প্লেস হোক, কি আইন আনছে, তারপরে সেটা বলা যাবে। দেখুন, জনমোহিনী মুখোশের আড়ালে হচ্ছে যে আপনার অন্তঃশ্বাস শূন্য আওয়াজ। নো, কোনো রোডম্যাপ নেই, কোনো কিছু রোডম্যাপ নেই। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো হচ্ছে যে এখানে বাস্তবায়ন হবে, আর তার সাথে কিছু ক্ষেত্রে ভাতা বাড়ানো হয়েছে, কিছু ক্ষেত্রে হচ্ছে যে হয়েছে, ওই তো বললাম, সেখানে কিছু কল্পতরু ভাব দেখা